লিখে রেখে যান মল্লিক মশাই। সে সময় লোকমুখে প্রচলিত ছিল গৌরী প্রসন্ন নিজেই নাকি ছিলেন পিশাচ সিদ্ধ। কি বলছেন কি? জায়গাটার অনেক বদনাম আছে। এলাকার লোক মল্লিক বাড়ি সম্বন্ধে নানান কথা বলে। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কলমে প্রেত বৈঠক। বাস স্টপে নেমে অনিরুদ্ধ আশেপাশে কাউকে দেখতে পেল না। শীতকালে সূর্যের আলো বিকেল নামার আগেই ফুরিয়ে যায়। আজকে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। পাতলা কুয়াশার স্তর দৃষ্টি বেশি দূরে এগোতে দিচ্ছে না। হাত ঘড়ির দিকে তাকিয়ে অনিরুদ্ধ সময় দেখল 4:30 বাজছে। ও ছাড়া বাস থেকে কেউ নামেনি। এরপর কুয়াশার আস্তরণ ভেদ করে বাম দিকের মেঠো পথে পা বাড়ালো। দিনের আলোটা এখনো সম্পূর্ণ যায়নি, কেবল ঘোলাটে হয়ে আছে চতুর্দিক। গ্রামাঞ্চলে সন্ধেটা একটু আগেই নামে, শীতটাও বেশি। চলতে চলতে শরীরের আলসে ভাবটা কাটাতে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করলো অনিরুদ্ধ। তারপর ঠোঁটে গুঁজে তাতে অগ্নিসংযোগ করল। বেশ কয়েকবার টান দিতেই মাথাটা পরিষ্কার হলো ওর। শহর থেকে এতটা পথের জার্নির ধকলটা কিছুটা মুছে গেল শরীর থেকে। চলার পথের দুপাশে ঘন গাছপালার জঙ্গল ছাড়া এখনো কিছু চোখে পড়েনি ওর। ঘর ফেরা পাখির ডানার শব্দ কানে এসেছে কয়েকবার। স্থানে স্থানে সাদা ধোঁয়ার মতো জমে আছে কুয়াশার স্তূপ। সামনের দিকে মিনিট 5 হাঁটার পর একটা মৃদু আলোর রেখা ওর চোখে এসে ধরা দিল। সেই দিকে পা বাড়ালো। রাস্তাটা যেখানে 2 ভাগে বিভাজিত হয়েছে সেখানে ঝাঁপ তোলা একটা চায়ের দোকান। বাঁশের বেঞ্চের উপরে একটা কেরোসিনের বাতি জ্বলছে। অনিরুদ্ধ আলোর কাছাকাছি দাঁড়িয়ে দেখল ছোট্ট ঝুপড়ির মতো চায়ের দোকান খদ্দের শূন্য। একটা মাঝবয়স্ক লোক চাদরে আপাদমস্তক ঢেকে কুঁজো হয়ে কাঠের উনুন জ্বালছে। অনিরুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা হাতের কাজ থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কেরোসিন বাতির কাঁপা আলো খেলা করছে লোকটার চাদরে ঢাকা মুখে। চোখ দুটোয় প্রশ্ন জড়ো হয়েছে। অনিরুদ্ধ ওর হাতের ফুরিয়ে আসা সিগারেটটা রাস্তার ধারে ছুঁড়ে ফেলে লোকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মল্লিক বাড়িটা কোন দিকে? মল্লিকদের বাড়ি বলে লোকটা অনিরুদ্ধকে খুব ভালোভাবে জরিপ করে নিল। তারপর বলল, আপনি কোত্থেকে আসছেন? কলকাতা থেকে আসছি, আমি প্রেসের লোক। হ্যাঁ, কাগজের লোক? তাই বলুন। আমি ভাবছি আপনি হঠাৎ করে মল্লিকদের বাড়ি খুঁজছেন কেন? কাগজে জমিদার বাড়ির কাহিনী লিখবেন বুঝি? হ্যাঁ, ওই ধরনেরই কিছু একটা। আপনি জানেন মল্লিক বাড়ি কোথায়? জানবো না কেন, মল্লিকদের জমিদার বাড়ি এলাকায় সবাই চেনে। বলে দোকানের বাইরে বেরিয়ে এলো লোকটা। তারপর হাতের ইশারা করে বলল, এই যে সোজা রাস্তাটা দেখছেন, ওইটা দিয়ে হেঁটে গেলে প্রথমে পড়বে ঘোষেদের বাঁশবাগান, আর সেইটা পেরোলেই দেখতে পাবেন একটা নদী দেখা যাচ্ছে। নদীর পাড়েই তো মল্লিকদের জমিদার বাড়ি। ধন্যবাদ। অনিরুদ্ধ লোকটাকে ধন্যবাদ জানিয়ে হাঁটা শুরু করল। রাস্তায় মাঝে মধ্যে ইলেকট্রিকের খুঁটির দেখা মিলছে, তবে একটিতেও আলো নেই। দূরে কয়েকটা বসত বাড়ির গায়ে ক্ষীণ হলদেটে আলো চোখে পড়ছে। অন্ধকার একটু বেড়েছে।
মাথার উপরে ঝুঁকে রয়েছে বড় বড় গাছের ডালপালা। আরো খানিকটা এগিয়ে যেতেই চায়ের দোকানের লোকটার কথা মিলল। দুপাশে জমাট বাঁশবন দাঁড়িয়ে আছে, শুকনো বাঁশ পাতা মাড়িয়ে। কারো চলবার শব্দ এলো অনিরুদ্ধর কানে। ও থমকে দাঁড়িয়ে পড়ল। এবারে সমবেত শেয়ালের ডাক ভেসে এলো ঝোপের ভেতর থেকে। মাথার উপরের আকাশ ঢেকে রেখেছে গুচ্ছ গুচ্ছ বাঁশ গাছের বাঁকানো কাণ্ড। হাওয়ার দাপটে সরসর করে ঝরে পড়ছে শুকনো পাতা। রাস্তায় আলো নেই বললেই চলে। অনিরুদ্ধ ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে রাস্তায় ধরল। তেমন উপকার হলো না। এরপর স্যাঁতস্যাঁতে রাস্তায় দ্রুত পা চালালো। আলো আধারিতে পথের উল্টো দিক থেকে দু একজনকে পাশ কাটিয়ে চলে গেল। সবারই শরীর চাদরে মোড়া। বাঁশবনটা ফুরোলে অনেকটা খোলা আকাশ চোখে পড়ল অনিরুদ্ধর। কুয়াশার স্তর যেখানে পৌঁছতে পারেনি সেখানে ক্ষয়ে আসা চাঁদের দেখা মিলছে। তার ঠিক নিচেই ঝিলিক দিয়ে উঠছে নদীর জল। নদীর জলের রেখা ধরে অনিরুদ্ধর চোখ জোড়া সামনের দিকে এগোলেই ওর চোখে পড়ল অন্ধকার গায়ে মেখে দাঁড়িয়ে রয়েছে মল্লিক বাড়ি। পাশে একটা পুরনো বট গাছ। ফোনের ফ্ল্যাশ লাইট অফ করার সময় অনিরুদ্ধ সময় দেখল। ফোনের স্ক্রিনে সময় উঠেছে 5:15। পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা বাড়িটার দিকে এগিয়ে গেল। একেবারে লোহার গেটের সামনে পৌঁছে অনিরুদ্ধ মাথা তুলে বট গাছটাকে দেখল। গাছটার এক একটা ঝুড়ি কাণ্ডের মতো দাঁড়িয়ে রয়েছে। মল্লিক বাড়ির দেওয়াল ধসিয়ে নিজেকে অনেকখানি বিস্তার করে ফেলেছে গাছটা। গেট পেরিয়ে বিরাট বাড়ির ভেতর ঢুকল অনিরুদ্ধ। আলোবিহীন অট্টালিকার নিচের প্রতিটা ঘর গুহার মুখের মতো মনে হচ্ছে ওর। এরপরও উপর দিকে মাথা তুলে দেখল দোতলায় একটি ঘরের থেকে মোমবাতির আলো আসছে। এবারে একেবারে প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে উপরের দিকে মুখ তুলেও চিৎকার করল, যে শুনছেন, ভেতরে কেউ আছেন? অনিরুদ্ধর কথা দুটো বাতাসে ভেসে বৃহৎ বাড়িটার অন্দরমহলের দেওয়ালে ঠক্কর খেল। ফাঁপা বাতাসপূর্ণ ঘরের ভেতরে অনিরুদ্ধর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। চারদিক নিস্তব্ধ। বটগাছের ডালের ফাঁক থেকে একটা হুতুম প্যাঁচা কর্কশ কণ্ঠে ডেকে উঠল কয়েকবার। সেই ঘুৎকার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অনিরুদ্ধর কানে আরো একটা শব্দ ভেসে এলো। উপরতলার ঘরে কেউ বুঝে একটা কাঠের চেয়ার মেঝেতে ঘষে টেনে নিয়ে গেল। অনিরুদ্ধ কারোর উপস্থিতি অনুমান করে ফের চিৎকার করে বলে উঠল, কেউ আছেন উপরে? শুনতে পাচ্ছেন আমার কথা? ফের কথা দুটো প্রতিধ্বনিত হয়ে পরিবেশ নিস্তব্ধ হল। অনিরুদ্ধ চেয়ে আছে উপরতলার সামনের ঝোলা বারান্দার দিকে। বটগাছের থেকে ডানা ঝাপটে উড়ে গেল হুতুম প্যাঁচাটা। পর মুহূর্তেই ধীরে পা ফেলার শব্দ ভেসে এলো উপরতলা থেকে। এরপর অনিরুদ্ধ দেখল একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে পা ফেলে এসে দাঁড়ালো ঝোলা বারান্দায়। লোকটার হাতে জ্বলন্ত মোমবাতি। হাওয়ার হালকা ধাক্কায় মোমবাতির আলো কাঁপছে, আর সেই কম্পমান আলোয় নিচ থেকে লোকটাকে ভালোভাবে দেখার উপায় নেই। তবে তার বৃদ্ধ দশাপ্রাপ্ত অশক্ত শরীরটাকে সহজেই আন্দাজ করা যাচ্ছে। গায়ে জড়ানো তার কালো রঙের আলোয়ানটা পা পর্যন্ত বিস্তৃত। বৃদ্ধ লোকটা এবার ঝোলা বারান্দার রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ালো। তারপর নিচের দিকে মাথা ঝুঁকিয়ে জিজ্ঞেস করল, কে ডাকে?
এই যে এদিকে এদিকে, আমার নাম অনিরুদ্ধ সিনহা, কলকাতার কাগজের দপ্তর থেকে আসছি। মল্লিক বাড়ি সম্বন্ধে কিছু জানার ছিল আর কি। কাগজের দপ্তর বলে লোকটা খানিকক্ষণ থামল, তারপর বলল, বেশ, উপরে উঠে আসুন। নিচতলার ঘরের ভিতর দিয়ে দেখুন সিঁড়ি আছে, তবে সাবধানে উঠবেন। এ ঘরে আলোর খুব অভাব। অনিরুদ্ধ সামনের গুহার মতো হাঁ করে থাকা ঘরটায় প্রবেশ করে দেখল হাতের কাছেই সিঁড়িটা পাক খেয়ে উপর দিকে উঠে গেছে। ফোনের আলোয় সিঁড়িতে পা ফেলতে অসুবিধা হলো না ওর। সিঁড়িতে বিছানো জীর্ণ কার্পেটে শুকনো কাদার মতো জমে আছে ধুলোর আস্তরণ। পাখির বাসার খড়কুটো, ফাটা ডিমের খোলাও চোখে পড়ল। এরপর সিঁড়ির পাকদণ্ডী ওকে লম্বা করিডোরের সামনে এনে দাঁড় করালো। করিডোরের দুপাশে অন্ধকারের দেওয়াল। এরপর যে ঘর থেকে মোমবাতির আলো ভেসে আসছিল সেই ঘরে গিয়ে ঢুকল অনিরুদ্ধ। ঘরের ভিতরের অবস্থা করুণ। স্থানে স্থানে পলেস্তারা খসে পড়েছে। কালি ঝুলি মাখা 4টে দেওয়াল দাঁড়িয়ে রয়েছে। লোকটা বসে রয়েছে একটা কারুকার্যময় পুরনো কাঠের চেয়ারে। সামনে টেবিলে মোমবাতি জ্বলছে। অনিরুদ্ধকে আসতে দেখে লোকটা ওকে উল্টো দিকের শূন্য কাঠের চেয়ারটা দেখিয়ে বলল, বসুন। অনিরুদ্ধ চেয়ারে বসে মাথা ঘুরিয়ে আশপাশটা দেখতে থাকল। দেয়ালে টাঙানো তৈলচিত্রগুলো আবছা হয়ে এসেছে। স্টাফ করে রাখা হরিণ, বাঘ, বাইসনের মাথাগুলো প্রায় নষ্টের দিকে। ঘরে আসবাবপত্রের মধ্যে চোখে পড়ার মতো একটি কাঠের আলমারি রয়েছে। সেটার অবস্থাও ঘরটারই মতো। পর্দাহীন দরজা জানলারও কোনো শ্রী নেই। ঘরের তাকের উপর একটা মরচে ধরা ফুলদানিতে একগুচ্ছ শুকনো ফুল মাথা নামিয়ে রেখেছে। সব মিলিয়ে লোকটার অর্থনৈতিক অসচ্ছলতার কথাই স্মরণে এলো অনিরুদ্ধর। লোকটা ওইভাবে অনিরুদ্ধকে ঘরের আনাচে কানাচে চোখ বোলাতে দেখে হেসে বলল, ওভাবে আমার হাড় জিরে পাঁচজনের দিকে তাকিয়ে আমাকে লজ্জা দেবেন না। আমি সমস্ত দিক থেকে অভাবী মানুষ। মানে আমি বলতে চাইছি, আমার মধ্যে রূপ, রস, সৌন্দর্য খোঁজবার চেষ্টা না করে এখানে কি দরকারে এসেছেন সেটা আগে বলুন। না মানে আমি ভাবছিলাম এই পরিবেশে আপনি থাকেন কিভাবে? দেখে তো মনে হচ্ছে এ বাড়িতে আর কেউ থাকে না। ও, আমার অভ্যেস হয়ে গিয়েছে। তাছাড়া আমি নির্জনে একা থাকতেই ভালোবাসি। আপনি কোন কাগজের দপ্তর থেকে এসেছেন বলুন তো? আগে ধ্রুবতারা। বলে অনিরুদ্ধ লোকটার দিকে সোজা দৃষ্টি নিয়ে তাকালো। একটা গাঢ় রঙের চাদর মাথা থেকে সর্বাঙ্গে জড়িয়ে চেয়ারে কুঁজো হয়ে বসে রয়েছে লোকটা। টেবিলের উপরে জ্বলন্ত মোমবাতির আলোয় অনিরুদ্ধ লোকটার চোখ দুটো সম্পূর্ণ দেখতে পেল না। অন্ধকার থেকে আবছা দুটো সাদা চোখ যেন চেয়ে আছে ওর দিকে। আলো ছায়ায় ঢাকা বৃদ্ধের শুকিয়ে আসা মুখটায় বিষাদ ভাব। কুঁচকে যাওয়া পাতলা চামড়ায় ঢাকা হাতের চেটো শুদ্ধ আঙুলগুলো স্থির হয়ে আছে। অনিরুদ্ধকে ওভাবে চেয়ে থাকতে দেখে লোকটা গলা পরিষ্কার করে বলল, এ বাড়িতে যে কেউ আসতে পারে সে আমি ভাবতেও পারি না। তাও আবার খবরের কাগজের লোক। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ছিল সবই তো গেল। আমার খোঁজ কেউ রাখে না।
যাক, সেসব কথা। আপনি বলুন, এই ভগ্ন প্রায় মল্লিক বাড়ি সম্বন্ধে আপনি কি জানতে চান? আগে সবটাই জানতে চাই। প্রথমে আপনার নামটা দিয়ে শুরু করতে চাই। আমার নাম বাসুদেব মল্লিক। আমি মল্লিক বংশের সর্বশেষ বংশধর। ও আচ্ছা, তা আপনি কি করতেন? মানে আপনার কর্মজীবন সম্বন্ধে জানতে চাইছি। কর্মজীবন? দেখুন, আমার জীবনটা বড় অদ্ভুত। বাস্তবে আমি কিছুই করিনি, সমস্ত জীবন বাপ ঠাকুরদা রেখে যাওয়া অর্থ ধ্বংস করছি। অকৃতদার, তাই প্রায় সমস্ত জীবনটা ইচ্ছে মতো ঘুরে বেরিয়ে কাটিয়েছি। আবার অন্য অর্থে দেখলে আমি যা করেছি তা পৃথিবীর কেউই করেনি। সে প্রসঙ্গে পরে আসছি। তা আপনি হঠাৎ শহর ছেড়ে এই অখ্যাত মল্লিক বাড়িতে এসে আমাদের ইতিহাস জানতে চাইছেন কেন? বিষয়টা ঠিক আমার কাছে স্পষ্ট নয়। আগে তার যথেষ্টই কারণ আছে। মাসখানেক আগে আমি দপ্তরের পুরনো কাগজপত্র ঘাঁটছিলাম। অফিসে পুরনো সংখ্যাগুলি ডিজিটাল সংরক্ষণের কাজ চলছে আর কি। সেই সময় আমার হাতে আসে প্রায় 100 বর্ষ পুরনো ধ্রুবতারা সংখ্যা। সে কাগজে এক স্থানে ছাপা হয়েছে এই মল্লিক বাড়িতে না গিয়ে এককালে প্রেত চর্চা করা হতো। এরপর খবরের বিস্তারিত লেখাটি পড়বার পরে আমি মল্লিক বাড়ি সম্বন্ধে বেশ আকর্ষণ অনুভব করি। আসলে আজকাল আবার ভূত প্রেত বিষয়ক লেখা ছাপলে কাগজের কাটতি বেড়ে যায়। তাই ভাবলাম একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি। আর কাগজের ঠিকানাটাও ছিল, তাই চলে এলাম। অর্থাৎ আপনার আমার কাছে আসবার মধ্যে ব্যবসায়িক উদ্দেশ্য আছে। নইলে আপনার মতো একজন সুপুরুষের এই নির্জন রাত্রিতে অচেনা স্থানে অন্ধকারে বসে একজন বৃদ্ধের সঙ্গে কথা বলবার মতো কি বা কারণ থাকতে পারে? বাসুদেব মল্লিক শুকনো চেহারার হলে কি হবে? ওর কথাবার্তার মধ্যে হালকা রসিকতা আছে। দু একটা কথার মাঝখানে সরস ভাবটা অনিরুদ্ধ লক্ষ্য করেছে। অবশ্য কাজের ক্ষেত্রে এ বিষয়টা অনেকটাই সুবিধার। গোমড়ামুখ কারোর সঙ্গে কথা বলে আত্মতৃপ্তি আসে না। আগে আপনি চাইলে আজকের সাক্ষাৎটা আমার ব্যক্তিগত উদ্দেশ্য হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ কেবলমাত্র প্রেসের হয়েই আমি এখানে এসেছি এটা সত্য নয়। ব্যাপারটা এডিটরকে জানানোর পরে আমি নিজে যে অফিস থেকে এই দায়িত্বটা নিয়েছি। কারণ প্রেতচর্চা বিষয়ক আমার ব্যক্তিগত একটা আকর্ষণ আছে। এ সম্বন্ধে হাতের কাছে যা বই পেয়েছি সবই পড়ে ফেলেছি। দেশি বিদেশি বিভিন্ন কায়দায় কয়েকবার প্রেত আহ্বানের চেষ্টাও করেছিলাম, কিন্তু না, সফল হতে পারিনি। এমনকি শ্মশানে তন্ত্র সাধকদের শরণাপন্ন হয়েছিলাম জানেন, কিন্তু তাতেও কিছু লাভ হয়। এরপরে পুরো বিষয়টাই আমার কাছে মিথ্যে হয়ে দাঁড়ায়। আসলে বিষয়টা যে আমাদের চিন্তা ভাবনার অনেক বাইরের সেটা আমি উপলব্ধি করতে পেরেছি, কিন্তু ওই যে কোনো চাক্ষুষ প্রমাণ পাইনি। তারপর এই মল্লিক বাড়ি সম্বন্ধে লেখাটা পড়ে না আমার খিদেটা বেড়ে যায়। আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু নিজের কৌতূহল মেটানোর জন্যই আপনার কাছে এসেছি। হ্যাঁ, এর বেশি কিছু নয়। আচ্ছা, প্রেত আহ্বান কি সত্যি সত্যি সম্ভব? বাসুদেব মল্লিক হাসল সশব্দে। হাসির শব্দটা অদ্ভুত, সরস নয়, খানিকটা শুষ্ক বলা যেতে পারে। সেই নীরস হাসির শব্দ থেমে এলে বলল, কি জানেন তো, সমাজের সমস্ত ক্ষেত্রে আপনি যে কাজই করুন না কেন সর্বাগ্রে একটা স্বীকৃতি প্রয়োজন। আমি বলে দিলে সবাই মানবে কেন? আমি কে?
কি আমার পরিচয়? অবশ্য কারো মানা না মানার উপরে সেসব শক্তির অস্তিত্ব টিকে নেই। তারা অনন্তকাল ধরেই আছে, থাকবেও। কলকাতায় এক সময় ইউনাইটেড অ্যাসোসিয়েশন অফ স্পিরিচুয়ালিজমের প্রতিষ্ঠা হয়েছিল, জানেন তো? আগে জানি। প্যারিচাঁদ মিত্র এবং তার কয়েকজন বন্ধু মিলে ওটা প্রতিষ্ঠা করেছিলেন। এই তো খবর রাখেন দেখছি। ঠাকুর বাড়িতে নিয়মিত প্রেত বৈঠক হতো। সে সময় আশ্চর্যজনক একটা কাণ্ড ঘটেছিল। অবশ্য সেটিকে ভৌতিক কার্যকলাপের আওতায় ফেলা যায়। শরৎচন্দ্র ভট্টাচার্য নামে একজন ব্যক্তি আশ্চর্য একটি ভৌতিক যন্ত্রের ব্যবসা জুড়ে বসেছিলেন। তার যন্ত্রের সাহায্যে নাকি প্রেত আহ্বান সম্ভব। স্বয়ং রবীন্দ্রনাথ সেই যন্ত্রের বাংলা নামকরণ করেন প্রেত বাণী বহ চক্রযান। সেই যন্ত্রের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের পরিচয় হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের প্রেতের সঙ্গে। এরপর উমা নামের একটি মেয়েকে মিডিয়াম করে প্ল্যানচেটের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর একাধিক আত্মাকে আহ্বান করেছিলেন। সুকুমার রায় থেকে আরম্ভ করে আপনার আরো বহু প্রিয় মানুষের আত্মাকে নামিয়েছিলেন তিনি ঠাকুর বাড়িতে, এবং প্রেতের সঙ্গে সব কথোপকথন তিনি লিপিবদ্ধ করে রাখতেন। এসবটাই কাগজে পড়েছি। এমনকি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল। প্রেত চর্চা করার কারণেই নাকি তার চাকরি গিয়েছিল। তা এত কিছু জানবার পর তো আপনার মধ্যে আর প্রেত সম্বন্ধীয় অবিশ্বাসকে বাড়তে দেওয়া উচিত নয়। অবিশ্বাস নয় মল্লিক মশাই, আসলে সবটাই আমার কাছে থিওরি। বাস্তব অভিজ্ঞতা আমার নেই। নিজে বহুবার চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি, তাই আপনার কাছে আসা। এখন প্রেত নিয়ে খোঁজ খবর নিতে এসেছেন, প্রথমেই বলে রাখি এসব কিন্তু ভয়ানক মারাত্মক কিছু। আপনার হৃৎপিণ্ড বিকল হওয়ার সম্ভাবনা নেই তো? নাকি শেষমেশ এই বৃদ্ধকে বিপদে ফেলবেন? হ্যাঁ, আবার হো হো করে হেসে উঠলেন বাসুদেব মল্লিক। কিছু মনে করবেন না, আমার আবার মাঝে মধ্যে রসিকতা করবার বাজে অভ্যাস আছে। এরপর বাসুদেব মল্লিক চেয়ার ছেড়ে উঠল। তারপর ঘরে রাখা কাঠের আলমারির দিকে এগিয়ে গেল। দেখি তো। তার হাঁটার মধ্যেও কেমন একটা মন্থর ভাব আছে। অনিরুদ্ধ বাসুদেব মল্লিকের চলার ভঙ্গিমায় আশ্চর্য হয়ে ওর পায়ের দিকে তাকালো। এক পলকে ওর মনে হলো দুটো শীর্ণ পেশিহীন শুকনো কাঠের মতো পা যেন মেঝেতে ঘষ্টে ঘষ্টে এগিয়ে যাচ্ছে। একেবারে আলমারির সামনে পৌঁছে বাসুদেব মল্লিক আলমারির পাল্লা দুটো খুলল। বিশ্রী একটা শব্দ করে আলমারিটা মুখ হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। এখন ভেতরটা অন্ধকার। বাসুদেব মল্লিক যেন মহাশূন্যের কোনো গোপন দরজা খুলে ফেলেছে। এরপর আলমারির ভেতরটা খানিক হাতড়ে দেখল বাসুদেব মল্লিক। তারপর টেবিলের কাছে ফিরে এসে জ্বলন্ত মোমবাতিটা হাতে তুলে নিয়ে আবার গেল আলমারির কাছে। অনিরুদ্ধ মোমবাতির আলোয় আলমারির ভেতরটা চেয়ে দেখল ধুলো আর মাকড়সার জালের আড়ালে সেখানে ঠাসাঠাসি করে রাখা অজস্র বই। অবশ্য সবগুলোই বই কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিছু কিছু জমিদারি আমলের দলিল দস্তাবেজ হওয়ার সম্ভাবনাও প্রবল। বাসুদেব মল্লিক থরে থরে সাজানো বইগুলোর ভেতর থেকে একটা লাল কাপড়ে মোড়া বই জাতীয় কিছু বার করল। তারপর
আলমারিটা বন্ধ করে ফিরে এলো টেবিলের সামনে রাখা নিজের কাঠের চেয়ারে। মোমবাতিটিও আগের স্থানে রাখল সে। চেয়ারে বসে বাসুদেব মল্লিক সঙ্গে আনা বইটা টেবিলে রাখল। তারপর অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলল, আপনাকে সামান্য আহার জল দিয়ে যে অতিথি সেবা করব সে সামর্থ্য আমার নেই। আমার শারীরিক অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তাছাড়া অতিথি সেবা করবার মতো আর্থিক সঙ্গতি কি লোকবল কোনোটাই আমার নেই। এক সময় জমিদার বাড়ির আসবাবপত্র থেকে আরম্ভ করে মূল্যবান জিনিসপত্র সব জলের দরে বিক্রি করে খেয়েছি। এখন সব শেষ। আমি নিরুপায় অনিরুদ্ধ বাবু। আরে না না, ঠিক আছে, আমার কিচ্ছু দরকার নেই। আপনার সঙ্গে কথোপকথন সম্পূর্ণ হলেই আমি চলে যাব। তাছাড়া আমি খেয়ে এসেছি, আমার কিছু লাগবে না। বড়জোর সঙ্গে আনা সিগারেট একটা খেতে পারি। আপনি ধূমপান করবেন? আপনার আপত্তি থাকলে করব না। আপত্তি ঠিক নয়, আসলে আমি সব সহ্য করতে পারি না। আচ্ছা আচ্ছা, বলছি বাইরে গিয়ে সিগারেট ধরালে আপনার অসুবিধা হবে? আমার নয়, অসুবিধা হবে আপনার। রাত হয়েছে, জায়গাটার অনেক বদনাম আছে। এলাকার লোক মল্লিক বাড়ি সম্বন্ধে নানান কথা বলে। তাই বাইরে আপনার যাওয়ার দরকার নেই। বেশ, আপনার যা ইচ্ছে। আমি তাহলে সিগারেট ধরাবো না। সেই ভালো। আচ্ছা, কথা কত দূরে গিয়েছিল যেন? আগে প্রেত চর্চা বিষয়ক আপনার অভিজ্ঞতা, ওইটাই শুনতে চাইছিলাম। শূন্য দৃষ্টি করে খানিকক্ষণ বসে রইল বাসুদেব মল্লিক। তারপর বলা শুরু করল, আমি তখন অনেক ছোট, বয়স 12-14 বেশি নয়। সেই বয়স থেকেই আমি ভব ঘুরে ডান পিঠে ধরনের ছিলাম। পড়ালেখা করিনি, বাপ মায়ের একমাত্র সন্তান ছিলাম বলে বকাঝকা সেরকম খাইনি। আমি তখন নিচের ঘরে একাই ঘুমোতাম। হঠাৎ একদিন মাঝরাতের দিকে মেঝে থেকে ঠক ঠক করে শব্দ ভেসে আসলে আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে বসলাম বিছানায়। শব্দটা তখনও হচ্ছে, খানিকটা চাপা গোছের ঠক ঠক শব্দ। মাথার কাছে কেরোসিনের বাতিটা ছিল, সেটার আলো বাড়িয়ে খাটের থেকে নামলাম। এরপর সমস্ত ঘর খুঁজেও কোথাও শব্দের উৎস খুঁজে পেলাম না, অথচ শব্দটা কানে আসছে। এরপর মেঝেতে হাঁটু গেড়ে বসে খাটের তলায় আলো ফেললাম। শব্দটা ওখান থেকেই আসছে, কিন্তু চোখে কিছুই দেখতে পেলাম না। এরপর মনে ভয়ের উদ্রেক হলে ছুটে গেলাম মা বাবার শোয়ার ঘরে। বাবা আমার চিৎকার চেঁচামেচি শুনে বাইরে এলেন। তারপর আমার কথা মতো ঘরে ঢুকে তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। এক পলকে বাবার মুখের উপর থেকে ঘুমের স্তরটা সরে যেতে দেখলাম। বাবার ওরকম চেহারা আগে কখনো দেখিনি। বাধ্য হয়ে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, ওরকম শব্দ কিসের? বাবা আমার প্রশ্নের জবাব দিলেন না। টেবিল থেকে আলোটা তুলে নিলেন, তারপর আমার হাত ধরে টেনে নিয়ে চললেন ভেতর ঘরের দিকে। তারপর সিঁড়ির গা ঘেঁষে খুলে ফেললেন একটা গোপন দরজা।
আলোতে আমি দেখলাম দরজার শুরু থেকেই নিচে নেমে যাওয়ার একটা ছোট্ট সিঁড়ি রয়েছে। বাবা আমাকে মাজা কুঁজো করে সেই সিঁড়ি দিয়ে নিচে টেনে নিয়ে চললেন। নামতে নামতেই সেই ঠক ঠক শব্দটা আরো স্পষ্ট শুনতে পেলাম। বেশ খানিকটা নামার পর পৌঁছলাম একটা ছোট্ট কুঠুরির মতো ঘরে। এরপর বাবা আলোটা নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে দেখলাম ঘরময় একটা কাঠের তেপায়া টেবিল নিজে নিজেই সরে সরে যাচ্ছে। আমি আর বাবা ছাড়া সে ঘরে তৃতীয় কোনো মানুষ নেই। টেবিলটা একাই নড়ছে আর ঘরময় পায়চারি দিয়ে বেড়াচ্ছে। কি বলছেন কি? আপনার ঘটনার বর্ণনা শুনেই চক্ষু ফেটে পড়ছে। তাহলে আমার ওই বয়সের দৃশ্যটা দেখার পর অবস্থাটা ভাবুন। বাবা তো ইশারা করে আমাকে উপরে উঠে যেতে বললেন, কিন্তু আমি এক পাও নড়লাম না। এসব কি এবং কেন হচ্ছে জানবার কৌতূহলটা রয়ে গেছে ভেতরে। বেশ অনুমান করতে পারলাম এই গুপ্ত কক্ষের উপরে আমার ঘরটা। বাবা এবারে তেপায়া টেবিলটার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কে এসেছো? তেপায়া টেবিলটা এবার থামল। আমি তাকিয়ে দেখলাম টেবিলের উপরে চাপ চাপ হয়ে জমে আছে গলন্ত মোম। ঘরের পরিবেশ ঠান্ডা, আমার শীত শীত করছে। বেশ অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রয়েছি। বাবা ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক কিছু একটা খুঁজে চলেছেন। তেপায়া টেবিলটা আর নড়ল না। তবে ঘরের কোনায় যেখানে একটা পুরনো কাঠের আলমারি রাখা ছিল সেখানে অন্ধকার জড়ো হয়ে আছে। ওখান থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আমার ডেকেছিলে। মাত্র 3টে শব্দ, কিন্তু কি ভয়ানক সেই কণ্ঠস্বর। কানে প্রবেশ করা মাত্র আমার বুকে যেন পাথর আছড়ে পড়ল। আমি তৎক্ষণাৎ জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গেলাম। জ্ঞান ফিরে আসলে বাড়ির বড়দের কাছে আমি অনেক কিছুই জেনেছিলাম, যেগুলো বাড়িতে থেকে ওই বয়স পর্যন্ত আমি জানতাম না। কি জেনেছিলেন? বলতে পারেন সেই প্রথম আমার প্রেত জগতের সঙ্গে পরিচয়। বাড়ির মা ঠাকুমারা ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছিলেন, কিন্তু আমি ছিলাম একগুঁয়ে। সেদিন রাতের ঘটনা নিয়ে বাবাকে প্রশ্ন করে জেরবার করে চলছিলাম। অবশেষে দিন 7 পর বাবা মুখ খুলেছিলেন। সেই সময় বাবা যে সমস্ত কথা বলেছিলেন তার 80% কথার অর্থ আমি বুঝেছিলাম বড় হওয়ার পর। কি জানতে পারলাম জানেন? জানতে পারলাম আমাদের বৃহৎ বাড়ির মধ্যে ওই ছোট্ট কক্ষটা নির্মাণ করিয়েছিলেন আমাদের মল্লিক বংশের প্রথম জমিদার শ্রীযুক্ত গৌরী প্রসন্ন মল্লিক। এই গৌরী প্রসন্ন মল্লিক মানুষটা আমাদের বংশের ক্ষেত্রে আশীর্বাদের না অভিশাপের সেটা বিচার্য বিষয়। আর অদ্ভুত সব কাণ্ডের কথা মুখে মুখেই আমাদের বংশে প্রচলিত ছিল। আমি ওর সম্বন্ধে জেনেছিলাম আমার ঠাকুমার মুখে। তারপর থেকেই তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি প্রবলভাবে আকর্ষণ অনুভব করি। প্রথমত, তিনিও আমার মতো নিরক্ষর ছিলেন। তাই নাকি? অক্ষরজ্ঞানহীন হয়েও এত প্রতাপ যে তার কথা মল্লিক বংশের সবাই জানে?
তাহলে তো বলতে হয় বেশ আশ্চর্য রকমের মানুষ ছিলেন তিনি। আশ্চর্যের থেকেও যদি বড় কিছু থেকে থাকে আমার চোখে, গৌরীপ্রসন্ন ঠিক তেমন ধরনের। গৌরীপ্রসন্ন ঠাকুর দেবতার প্রতি বিন্দুমাত্র আস্থা ছিল না, তবে তিনি ভূত প্রেত অপশক্তি বিষয়ক সমস্ত ধরনের শক্তিকে মানতেন এবং জানতেনও। সে সময় লোকমুখে প্রচলিত ছিল গৌরীপ্রসন্ন নিজেই নাকি ছিলেন পিশাচ সিদ্ধ। অল্প বয়স থেকেই ছিলেন গৃহত্যাগী। শ্মশান ছিল তার বিচরণ ভূমি। দিন রাত সেখানেই পড়ে থাকতেন। কাবালিকদের সঙ্গে থাকতে থাকতে ওদেরই একজন হয়ে পড়েছিলেন। ওদের মুখে মুখে শুনে শুনে তন্ত্রমার্গে সকল বিষয় আয়ত্ত করেছিলেন। তবে তার মধ্যে সৎ চিন্তা ভাবনা কোনোদিনই ছিল না। অর্থাৎ তিনি ভালো মানুষ ছিলেন না। ওই সমস্ত খারাপ শক্তি অর্জন করেছিলেন শুধুমাত্র অলৌকিক ক্ষমতা অর্জনের জন্য। তন্ত্র আর অর্থ, এই ছিল তার নেশা। আর এই দুই নেশায় মাতোয়ারা হয়ে তিনি একটা দল তৈরি করেছিলেন জমিদারদের সম্পদ লুট করবার জন্য, যাকে পরিষ্কার ভাষায় ডাকাতের দল বলা চলে। রাত নামলেই দূর দূরান্তের জমিদাররা ভয়ে তটস্থ হয়ে থাকতো, এই বুঝি গৌরী ডাকাতের দল সর্বস্ব লুট করতে এলো। মানুষ খুন করতে সামান্য বিচলিত হতেন না। হ্যাঁ, কেবলমাত্র মেয়েদের স্পর্শ করতেন না। এক সময় বাংলার জমিদাররা একত্রিত হয়ে ওর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সেই খবর ব্রিটিশ রাজশক্তি পর্যন্ত পৌঁছায়। সকলে মিলে উঠে পড়ে লাগে গৌরী ডাকাতকে সমূলে উৎপাটিত করবার জন্য। কিন্তু কিছুতেই তাকে দমানো যায়নি। গৌরী ডাকাতের টিকিটিও স্পর্শ করতে পারেনি কেউ। এরপর আরো একটি বিষয় বাতাসে ভেসে বেড়াতে থাকে যে গৌরী ডাকাতের দলে নাকি কোনো মানুষ নেই। গৌরীপ্রসন্ন ভূত প্রেতের তন্ত্র বলে বশ করে নিজের ডাকাত দল গড়েছে। জীবনের প্রথম দিকে এসব কাল্পনিক গল্পগাথা মনে হলেও এখন বিষয়টা আমার সত্যি বলেই মনে হয়। অর্থাৎ গৌরীপ্রসন্নর ভূতেদের বশ করবার শক্তি ছিল বলছেন? পরবর্তী ঘটনাগুলির বিবরণ শুনলে সেটা আপনারও মনে হবে। তার জীবনের কর্মকাণ্ড তো কম নয়। দশাশই চেহারার গৌরীপ্রসন্ন জীবিত ছিলেন মোট 125 বছর। এ নিয়েও রটনা কম নয়। 95 বছর বয়সে একবার তার শরীর নিথর হয়ে পড়ে। কবরেজে সে জবাব দেয় যে তিনি মৃত। এরপর সমস্ত দিন ওইভাবেই তাকে শোয়ানো ছিল তুলসী তলায়। তার ছেলে বৌমা নাতি নাতনিরা কান্নাকাটি শুরু করেছে। তারপর সন্ধেবেলায় তাকে খাটিয়ায় শুইয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। কিন্তু হঠাৎই মাঝপথে তিনি খাটিয়ায় উঠে বসেন। তখনও 4 জন তাকে কাঁধে করে ধরে রেখেছে। মৃত গৌরী হঠাৎ উঠে বসার কারণে শ্মশান যাত্রীরা ভয় পেয়ে যায়। তারপর সকলেই তাকে ফেলে রেখে যে যেখানে পেরেছে পালিয়েছে। এরপর তিনি হেঁটে বাড়ি ফিরে আসেন। ওকে বাড়ি ফিরে আসতে দেখে বাড়িতে কি পরিমাণ হুলস্থুল বেঁধেছিল সে তো অনুমান করতে পারছেন। তবে ব্যাপারটা যতটা আশ্চর্যের মনে হচ্ছে তার থেকেও ভয়ানক আতঙ্কের ছিল। এরপর থেকে গৌরীপ্রসন্নর চারিত্রিক অনেক পরিবর্তন ঘটে। অন্য একটা মানুষে বদলে যান তিনি।
খুব একটা কথা বলতেন না। আহার নিদ্রার প্রতি তার আকর্ষণ ছিল না বললেই চলে। আর আশেপাশে দাঁড়ালে মিষ্টি ফুলের সুগন্ধ নাকে ঠেকত। এও কি সম্ভব? মৃত মানুষ জীবিত হয়ে ফিরে এলেন, তারপর গা থেকে সুগন্ধ বেরোনোর ব্যাপারটা আজগুবি ঠেকেনি আপনার কাছে? আরে এই অসম্ভবটা তো গৌরী প্রসন্ন নিজে ঘটায়নি, ঘটিয়েছিল অন্য কেউ। অন্য কেউ? কে সে? সে কোনো মানুষ নয়। তবে সে কথা বলতে গেলে তো আরো অনেক কথা খরচ করতে হয়। আসলে গৌরী প্রসন্ন জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে নানান রকম রোমাঞ্চকর অপার্থিব কাহিনী। গৌরী প্রসন্ন তার তন্ত্র সাধনা এবং ডাকাতের জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটিয়েছিলেন। তিনি কেবলমাত্র জমিদার বাড়ি লুণ্ঠন করেই ক্ষান্ত হননি, সেই সঙ্গে বিভিন্ন মন্দিরের দেবদেবীর গহনাও ডাকাতি করে আনতেন। কারণটা তো আগেই বলেছি, তিনি কোনোদিনই দেবদেবীর অস্তিত্বকে স্বীকার করেননি। একবার হরিদেবপুরের জমিদার বাড়ির সম্পদ লুণ্ঠন করে নৌকো পথে ফিরছিলেন। তখন শেষ রাত, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, নদীর চেহারাও ফুলে ফেঁপে উঠেছে। হঠাৎ নদীর পশ্চিম পারে চোখ পড়ায় তিনি দেখলেন জঙ্গলের ভেতর থেকে আগুন জ্বলবার আলো দেখা যাচ্ছে। ভরা বর্ষায় গভীর জঙ্গলে জ্বলন্ত মশালের মতো আগুন দেখে তিনি কৌতূহলী হয়ে পড়লেন। এরপর নৌকা পাড়ে দাঁড় করিয়ে তিনি একাই জঙ্গলে যান। তারপর জ্বলন্ত মশালের আলোর উৎসস্থলে পৌঁছে দেখেন ওটা একটা ছোট্ট মন্দির। আরো দেখেন মন্দিরের গর্ভে অবস্থিত স্বর্ণ দ্বারা নির্মিত দেবীর মূর্তিটি অদ্ভুত দেখতে। প্রচলিত কোনো দেবীর সঙ্গে তার মিল নেই। অন্যদিকে গৌরী প্রসন্ন দেবদেবীর প্রতি কোনো শ্রদ্ধা ভক্তিও ছিল না, তাই তিনি লোভে পড়ে মূর্তিটি বেদি থেকে তুলে সঙ্গে করে নিয়ে আসেন। নৌকায় জমিদার বাড়ির লুণ্ঠিত স্বর্ণ মুদ্রার পাশে স্বর্ণ মূর্তিটিও স্থান পায়। তবে সে নৌকা আর পাড়ে ফেরেনি, নৌকা ডুবি হয়। গৌরী প্রসন্ন কোনো রকমে প্রাণে বাঁচে। তবে এই ঘটনার এখানেই শেষ নয়। এরপর থেকেই গৌরী প্রসন্ন প্রতি রাতে স্বপ্নে দেখে একজন নারী কর্দমাক্ত অবস্থায় নদীর পাড়ে পড়ে রয়েছে আর বাঁচবার জন্য ছটফট করছে। একই স্বপ্ন বারবার ফিরে আসার কারণে সে চিন্তিত হয়ে পড়ে। স্বপ্নে দেখা নদীর পাড়টা সে চিনতে পারে। একদিন বিকেলে সেই নদীর পাড়ে পৌঁছে দেখে কাদা জলের মধ্যে আটকে রয়েছে সেই স্বর্ণ মূর্তিটা, যেটা উনি জঙ্গলের মধ্যে থেকে তুলে এনেছিলেন। এরপর সেটা হাতে তুলে উনি বাড়ি ফিরে আসেন। এরপর থেকেই তার জীবনে হঠাৎ করে ভালো কিছু ঘটতে থাকে। আর এখানেই মূর্তিটিকে নিয়ে ওর মনে সন্দেহের উদয় হয়েছিল। এরপর থেকে তার চিন্তা ভাবনা সর্বক্ষণ ওই মূর্তিটিকে কেন্দ্র করে ঘোরাফেরা করতে থাকে। কালে কালে সেই নারী মূর্তিটির রহস্য তিনি উদ্ঘাটন করতে সক্ষম হন। তারপর নিজের সমস্ত তন্ত্রমার্গের জ্ঞান আউড়ে এবং শ্মশানে কাপালিকদের সঙ্গে মতামত বিনিময় করে তিনি উপলব্ধি করতে পারেন যে এই নারী মূর্তিটি আসলে একটি অপদেবীর মূর্তি।
এবং এই অপদেবী তার প্রতি কৃপা দৃষ্টি প্রদান করেছে। এরপর গৌরীপ্রসন্ন ডাকাতি ছেড়ে ওই মূর্তির অপদেবীকে সম্পূর্ণরূপে তুষ্ট করবার সাধনায় মেতে ওঠেন। কারণ একবার তাকে তুষ্ট করতে পারলে সে সারাক্ষণ তার আশেপাশে ঘুরঘুর করতে থাকবে এবং পৃথিবীর সমস্ত সুখ ঐশ্বর্য তার পায়ের কাছে এনে জড়ো করবে। বাস্তবে ঘটেছিল তাই। খুব সহজেই গৌরীপ্রসন্ন সাধনার বশীভূত হয়ে পড়েন সেই অপদেবী। এরপর অপশক্তির প্রভাবে অর্থ বলে তিনি জমিদারে পরিণত হন। পরবর্তীকালে গৌরীপ্রসন্ন সংসারী হলেও সেই অপদেবী তাকে ছেড়ে যায়নি। এমনকি তার শরীরেও বাসা বেঁধেছিল দীর্ঘ প্রায় 30 বছর। সেটা কিভাবে? ওই যে বললাম, প্রকৃতপক্ষে গৌরীপ্রসন্নর 95 বছরে মৃত্যু হয়, কিন্তু তাকে হারাতে চায়নি সেই অপদেবী। তাই তার মৃতদেহের ভিতর প্রবেশ করে তাকে আরো 30 বছর বাঁচিয়ে রেখেছিল। এই কারণেই শ্মশানে তার মৃতদেহ নিয়ে যাওয়ার সময় আচমকা খাটিয়ায় উঠে বসেন। দ্বিতীয়বার প্রাণ ফিরে পাওয়ার পর তার চারিত্রিক পরিবর্তন এবং তার গায়ের সুগন্ধের আসল উৎস সেই অপদেবী। গৌরীপ্রসন্নর সম্বন্ধে এই পর্যন্ত কাহিনী শুনে অনিরুদ্ধ চিন্তার অতলে হারিয়ে গেল। মল্লিক বাড়ি সম্বন্ধে সে ধ্রুবতারা কাগজের পুরনো সংখ্যায় যে সমস্ত ঘটনাবলী পড়েছিল, এখন সেসব অতীত হয়ে পড়ল ওর কাছে। বাসুদেব মল্লিক তার বংশের ইতিহাস গাথা শোনানোর বাহানায় যে আশ্চর্য অলৌকিক ঘটনার বর্ণনা মেলে ধরেছে, তাতে অনিরুদ্ধর মাথার ভেতরে যেন বিস্ময়ের ঝড় উঠেছে। বাইরে তখন রাত্রি ঢাকা আকাশ, উজ্জ্বল নক্ষত্রের ঝাঁকে চাঁদের উজ্জ্বলতা এসে পড়েছে ঝোলা বারান্দার উপর। বাইরে থেকে রাতচরা পশু পাখি কীট পতঙ্গের শব্দ ভেসে আসছে। অল্প হাওয়ার ধাক্কায় দূরের গাছপালাগুলোর মাথা সামান্য নড়লেও ঘরের ভেতরে সামান্যতম বাতাস নেই। গুমোট দম বন্ধ করা একটা ভারী বাতাস আটকে আছে চার দেওয়ালের মধ্যে। অনিরুদ্ধর গলাটা শুকিয়ে এসেছে। ওর সঙ্গে আনা ব্যাগের ভেতর থেকে জলের বোতলটা বার করে গলায় সামান্য জল ঢালল। তারপর চেয়ার ছেড়ে উঠে ঝোলা বারান্দায় গিয়ে দাঁড়ালো। খোলা প্রকৃতির দিকে তাকাতেই ওর কেমন যেন মনে হলো অনুভূতিটা অনেকটা অবসাদগ্রস্তের মতো। এরপর ঝোলা বারান্দা দিয়ে সামান্য মুখ বাড়াতেই বাইরের ঠান্ডা বাতাস ওর মুখে এসে ঠেকল। আর তক্ষুনি ঘর ও বাইরের মধ্যে একটা তফাৎ নজরে এলো ওর মনে হলো বাইরের সতেজ বাতাসটা ঝোলা বারান্দার কাছে এসেই যেন ঘুরে যাচ্ছে। কিছুতেই ঘরের ভিতরে প্রবেশ করছে না। কিন্তু কেন? প্রশ্নটা মাথায় আসতেই ও পিছন ফিরে টেবিলে বসানো জ্বলন্ত মোমবাতিটার দিকে তাকালো। ঊর্ধ্বমুখী আলোর শিখাটার সামান্য কম্পনও নেই। অর্থাৎ ওর অনুমান ঠিক, এই ঘরে বাতাসের প্রবেশ নেই। পরক্ষণেই আরো একটা বিষয় নজরে আসতেই ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও স্থির চোখে তাকিয়ে আছে জ্বলন্ত মোমবাতিটার দিকে। এরপর এক পা দুপা করে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর অবাক দৃষ্টি নিয়েছে, ধীর গলায় বলল, এটা কি করে সম্ভব?
এতক্ষণ ধরে মোমবাতিটা জ্বলছে, অথচ এক ফোঁটাও মোম গলে টেবিলের ওপর পড়েনি। একেবারে নতুনের মতোই আছে মোমবাতিটা। কি করে? কথাটা শুনে বাসুদেব মল্লিক পুরনো ভঙ্গিতেই হাসল। মল্লিক বাড়িতে এসব খুব সামান্য ব্যাপার অনিরুদ্ধ বাবু, অত অবাক হওয়ার কিছু নেই। আশ্চর্য ভাবটা বাঁচিয়ে রাখুন নিজের মধ্যে। আরো অনেক কিছু আপনার দেখা বাকি আছে। নিজে প্রেত সম্পর্কিত এত পড়াশোনা করেছেন যখন, এই সমস্ত সামান্য বিষয়ে আপনার প্রতিক্রিয়া দেওয়াটা ঠিক নয়। এবারে একটু আগে আলমারি থেকে বার করা বইটা এগিয়ে দিল অনিরুদ্ধর দিকে। অনিরুদ্ধ লাল মোড়কে ঢাকা বইটার দিকে তাকালে বাসুদেব মল্লিক বলল, ওটা খুলে দেখুন। কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখে অনিরুদ্ধ খুব সহজেই বুঝতে পারল ওটা আসলে বই নয়, একটা ডায়েরি। ফাঁকা ডায়েরির এক এক পৃষ্ঠায় এক এক জনের নাম লেখা রয়েছে কেবল, আর কিচ্ছু লেখা নেই। হাতের লেখা বিভিন্ন ধরনের, বিভিন্ন ভাষার। কেবলমাত্র শেষের কয়েকটা পৃষ্ঠা ফাঁকা, আর ঠিক আগের একটি পৃষ্ঠায় একটি হাতের ছাপও রয়েছে। তবে যেটা চোখে পড়ার মতো সেটা হলো নাম লেখা ও হাতের ছাপ নেওয়ার ক্ষেত্রে যে কালি ব্যবহৃত হয়েছে তা কালচে রঙের। অবশ্য সেটাকে সম্পূর্ণ কালো রঙও বলা চলে না। পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখবার সময় তাতে গাঢ় লাল রঙের আভা নজরে পড়েছে। অনিরুদ্ধ ডায়েরির পৃষ্ঠাগুলো খানিকটা দেখে নিয়ে বলল, ডায়েরির পাতাগুলো এক নজরে দেখে যা বুঝলাম, তাতে আপনার এক সময় অটোগ্রাফ নেওয়ার শখ ছিল। কিন্তু এখানেও দুটো প্রশ্ন থেকে যাচ্ছে। অটোগ্রাফের মাঝে একটি হাতের ছাপ কেন? আর এগুলো কাদের স্বাক্ষর? কয়েকটা নাম পড়ে যা বুঝলাম, এরা তো কেউ সেরকম বিখ্যাত মানুষ নন। আপনার অনুমানের অনেকটাই শুধরে দেওয়ার প্রয়োজন আছে অনিরুদ্ধ বাবু। ডায়েরিটি স্বাক্ষর সংগ্রহের জন্যই প্রস্তুত করা হয়েছিল বটে, তবে কোনো বিখ্যাত বা জীবিত ব্যক্তির স্বাক্ষর সংগ্রহের জন্য নয়। এই ডায়েরির পাতায় পাতায় রয়েছে মৃত মানুষদের স্বাক্ষর। আরো স্পষ্ট করে বলতে হয়, আমি একসময় ভূতেদের স্বাক্ষর সংগ্রহ করতাম। কথাটা শোনবা মাত্র অনিরুদ্ধর হাতটা সামান্য কেঁপে উঠল। ও ঝট করে ডায়েরিটা টেবিলে রেখে দিয়ে বিস্ফারিত চোখে চাইল বাসুদেব মল্লিকের মুখের উপর। যে অসাধ্য সাধন আমি করেছি অনিরুদ্ধ বাবু, তা আমার পূর্বে কেউ করেছে বলে মনে হয় না। তবে হাতের ছাপের বিষয়টায় পরে আসছি। এত সব ভূতদের স্বাক্ষর আপনি জোগাড় করলেন কিভাবে? মানে আপনি কি বিভিন্ন ভূতুড়ের স্থান ঘুরে ঘুরে ওদের দেখা পেয়েছিলেন নাকি? আগে না, আমাকে অতটা পরিশ্রম করতে হয়নি। যা ব্যবস্থা করে যাওয়ার জমিদার গৌরী প্রসন্ন এবং আমার বাপ ঠাকুর দ্বারা করে গিয়েছেন। কিরকম ব্যবস্থা? সেটা কি সচক্ষে দেখবেন নাকি মুখে বললেই চলবে? আপনি তো খানিক আগে আমার ভেতরে আশ্চর্যভাবটা বজায় রাখার কথা বললেন। অর্থাৎ আপনি এমন অনেক কিছুই আমাকে জানাবেন যেখানে আমার আশ্চর্য হবার প্রসঙ্গটা এসে যাবে। তাই বলছিলাম, এই মুহূর্তে আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া ব্যবস্থাপনা দেখাটা কি সম্ভব? মল্লিক বাড়িতে অনেক কিছুই সম্ভব হবে অনিরুদ্ধ বাবু। আসুন, আমার সঙ্গে আসুন। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বাসুদেব মল্লিক।
এরপর এক হাতে ডায়েরিটা আর অন্য হাতে মোমবাতিটা তুলে নিয়ে অনিরুদ্ধর দিকে এক ঝলক তাকালো। তারপর অন্ধকার সিঁড়ির দিকে হাঁটা শুরু করল। অনিরুদ্ধ ওকে অনুসরণ করে চলল। বাসুদেব মল্লিকের পর অনিরুদ্ধকে গুপ্ত কক্ষে এনে দাঁড় করালো। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা তেপায়া টেবিলটার উপর অনিরুদ্ধর চোখ পড়তেই বুকটা ঠিপ ঠিপ করে উঠল। তেপায়া টেবিলটার পাশে রাখা রয়েছে দুটো কাঠের চেয়ার। আলো বাতাসহীন ছোট্ট ঘরটায় আশ্চর্য এক থমথমে ভাব বিরাজ করছে। এই ঘরের তাপমাত্রাও কম। বাসুদেব মল্লিক ঘরের মাঝখানে দাঁড়িয়ে বলল, এই ঘরে বসে গৌরী প্রসন্ন থেকে শুরু করে আমার পূর্বপুরুষেরা সবাই প্রেত বৈঠক ঘটিয়েছে, নামিয়ে এনেছে একের পর এক আত্মাদের। ক্রমশ বিষয়টা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে না ডাকতেও আত্মারা এখানে এসে হাজির হতো স্বেচ্ছায়। অর্থাৎ প্রেত লোকের সঙ্গে এই জগতের একটা যোগাযোগের মাধ্যমে পরিণত হয়েছিল এই ঘরটা। সে কারণেই তো আমি ছোটবেলায় এই ঘরের মধ্যে একা একা তেপায়া টেবিলকে চড়ে বেড়াতে দেখেছিলাম। বাবার প্রশ্নের উত্তরে সেই ভয়ানক কণ্ঠস্বরটা ছিল স্বেচ্ছায় আসা কোনো আত্মার। অবশ্য আমি এসবের ধারে কাছেও যাইনি। আত্মাকে নামিয়ে কেবলমাত্র কথা বলবার ইচ্ছে আমার ছিল না। আমি চেয়েছিলাম আরো এক ধাপ এগিয়ে যেতে। তাই ওদের আমি এই কক্ষে কোনোদিনই ডাকিনি, বরং আমি ওদের দ্বার চিরতরে বন্ধ করে দিয়েছিলাম। আমি তো ভাবছিলাম আপনি বোধহয় এই ঘরে তাদের ডেকে স্বাক্ষর সংগ্রহ করেছেন। না নিরুদ্ধ বাবু, আমার সঙ্গে ওদের সাক্ষাতের বিষয়টা ছিল সম্পূর্ণ আলাদা। এই ঘরে বসেই ওদের আমি আহ্বান করতাম ঠিকই, তবে ওদের এখানে উপস্থিত হতে না দিয়ে আমি পৌঁছে যেতাম ওদের জগতে। কথাটা শেষ করে বাসুদেব মল্লিক আবার অনিরুদ্ধর দিকে চেয়ে বলল, বিষয়টা পরিষ্কার হলো না তো আপনার কাছে? তাহলে আসুন এদিকে। বলে বাসুদেব মল্লিক তার হাতের মোমবাতিটা রাখল তেপায়া টেবিলটার উপর। তারপর নিজে একটা চেয়ারে বসে অন্যদিকে অনিরুদ্ধকে বসতে বলল। অনিরুদ্ধ চেয়ার টেনে মুখোমুখি বসলে সঙ্গে আনা ডায়েরিটা অনিরুদ্ধর হাতে দিয়ে বাসুদেব মল্লিক বলল, নিন, যে কোনো একজনের স্বাক্ষর বার করুন। অনিরুদ্ধ কয়েকটা পৃষ্ঠা উল্টে পাল্টে দেখা ডায়েরিটা খোলা অবস্থায় রেখে দাঁড়িয়ে পড়ল। এবার পৃষ্ঠায় লেখা নামটা পড়ুন। শ্রীমতী যোগমায়া। যোগমায়া। চোখ বন্ধ করে তাকে আহ্বান করুন, জিজ্ঞাসা করুন সে আমাদের ডাক শুনতে পাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চোখ বন্ধ করে অনিরুদ্ধ বারবার বলে চলল, যোগমায়া দেবী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মুহূর্তে ছোট্ট ঘরটায় কারা যেন ঠাসাঠাসি ভাবে দাঁড়িয়ে পড়ল। অনিরুদ্ধ তার শরীরের বিভিন্ন স্থানে হিমেল স্পর্শ অনুভব করল। ওর ইন্দ্রিয় নিঃশব্দে ওকে জানান দিল কারা যেন এসেছে। ওর কেবলই মনে হতে লাগলো ওকে ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক ঝাঁক অশরীরী। ওর কানের কাছে ঠোঁট নামিয়ে কারা যেন ফিসফিস করে বলে চলেছে অস্ফুট কথা, যার মধ্যে এক একটি কথা সে সম্পূর্ণ শুনতে পাচ্ছে।
গলিত বরফের মতো কথার স্রোত অনিরুদ্ধর শিরা উপশিরা দিয়ে বয়ে চলল। অন্তর থেকে কাঁপুনি উঠল ওর। একটা মোহাচ্ছন্ন ভাব যখন ওকে পেয়ে বসেছে, ও শুনতে পেল বাসুদেব মল্লিকের গলা। চোখ খুলুন অনিরুদ্ধ বাবু, চোখ খুলুন। অনিরুদ্ধ চোখ খোলার সঙ্গে সঙ্গে আঁতকে উঠে লাফিয়ে মেঝেতে পড়ে গেল। তারপর সরীসৃপের মতো নিজেকে টেনে নিয়ে গেল একেবারে দেওয়ালের কাছে। ভয়ে হাত পা জড়ো করেও এখন পড়ে আছে মেঝেতে। সমস্ত শরীর থরথর করে কাঁপছে ওর। ভয়ে একেবারে গুটিয়ে গেলেন যে? আপনি না প্রেত চর্চা করতে গিয়েছিলেন? প্রেত চর্চা বিষয়ে আপনার না অনেক পড়াশোনা? একটু আগে সমস্ত কিছু চাক্ষুষ প্রমাণ চাইছিলেন, এখন সামান্য একে দেখে এই অবস্থা। হৃদযন্ত্র ঠিক আছে তো অনিরুদ্ধ বাবু? অনিরুদ্ধর গলায় যেন কেউ পাথর গুঁজে দিয়েছে। ওর ঘর্মাক্ত মুখমণ্ডলে আতঙ্কের ছাপ স্পষ্ট। বিস্ফারিত চোখ দুটো যেন অক্ষিকোটর ফাটিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। কারণ বাসুদেব মল্লিকের মাথার উপর ঝুলে রয়েছে একজোড়া আলতা মাখা পা। সেই পা দুটো বরাবর দৃষ্টি আরো খানিকটা উপরে তুললে স্পষ্ট দেখা যাচ্ছে একটি মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে কড়িকাঠ থেকে। মেয়েটির পরনে গাঢ় লাল রঙের শাড়ি, মাথায় চাপ চাপ সিঁদুর ঢালা। ঘাড় ভেঙে একপাশে কাত হয়ে আছে ওর। চোখ দুটো যেন অন্ধকার সুড়ঙ্গ। ঠোঁটের ফাঁক থেকে গড়িয়ে পড়ছে রক্ত। নিচের দিকে ঝুলে থাকা চুলের গোছা থেকে চুইয়ে চুইয়ে যেন আধার নামছে। বিকৃত মুখ নিয়ে মেয়েটি চেয়ে আছে শটান অনিরুদ্ধর দিকে। এই বিভীষিকাময় দৃশ্যটা যখন অনিরুদ্ধকে ভেঙে চুরমার করে দিয়েছে, ঠিক সেই সময় বাসুদেব মল্লিক আবার হাসিতে ফেটে পড়ল। দেখ যোগমায়া, তোকে দেখেই এই অবস্থা। তাহলে ডায়েরিতে যাদের স্বাক্ষর নিয়ে রেখেছি তাদের সবাইকে দেখলে এর কি হবে বলতো? বেটা আবার ভূতেদের চর্মচক্ষে দেখতে চায়। তুই কিছু বল ওকে। ঠিক তখনই ঝুলন্ত দেহটা সামান্য তুলে উঠল। দড়ি আর কড়িকাঠের সঙ্গে ঘর্ষণে মচমচ শব্দ হল। এরপর বিভৎস চেহারা নিয়ে যোগমায়া হাসল। ওর দুপাশের চেরা চোয়াল কান পর্যন্ত উন্মুক্ত হল। মুখ থেকে ঠান্ডা রক্ত ছিটকে পড়ল অনিরুদ্ধর গায়ের উপর। ভয় পেলেন নাকি অনিরুদ্ধ বাবু? হিম শীতল কালো রক্তের ফোঁটাগুলো অনিরুদ্ধর শরীরের সমস্ত হাড় যেন বরফে পরিণত করে ফেলতে চাইছে। তারপর যোগমায়া ঝুলন্ত অবস্থায় বলে উঠল, একবার মুখটা তুলে ওর দিকে তাকা। না না না, আমি আমি কিছুতেই তাকাবো না। মল্লিক মশাই, আপনি আপনি আমাকে নিয়ে যান। আমি আর প্রেত চর্চা সম্বন্ধে কিছু জানতে চাই। আমার ভীষণ ভয় করছে, খুব ঠান্ডা লাগছে আমার। দয়া করে আমাকে এখান থেকে নিয়ে চলুন মল্লিক মশাই। আমি আর থাকতে চাই না। ভয়ার্ত কণ্ঠে অনিরুদ্ধ কথাগুলো বলে দু চোখ বন্ধ করে কেঁপে চলল। বাসুদেব মল্লিক ও যোগমায়ার মিলিত কুৎসিত হাসিতে অনিরুদ্ধর করুণ আরতি চাপা পড়ে গেল। আমি আর কিছু জানতে চাই না আপনার কাছে। আমাকে বাড়ি ফিরে যেতে দিন মল্লিক মশাই, আমি কিছু জানতে চাই। তারপর
বাসুদেব মল্লিকের দিকে চেয়ে যোগমায়া বলল, ওকে রেখে যান মল্লিক মশাই। একা একা আর কতদিন এই কড়িকাঠ থেকে ঝুলবো? বাসুদেব মল্লিক জিভ কেটে বলল, না না না, তা হয় না। আসি যোগমায়া, আবার পরে দেখা হবে। আমার হাতটা ধরে উঠে পড়ুন অনিরুদ্ধ বাবু, চলুন, আর ভয় নেই, আমরা এবার ফিরে যাব। ধরুন, হাতটা ধরুন। অনিরুদ্ধ চোখ বন্ধ অবস্থায় হাতটা বাড়িয়ে দিল সামনের দিকে। ওদিকে যোগমায়া দড়িতে তুলতে তুলতে বলে চলেছে, ওকে ওকে নিয়ে যাবেন না আমার কাছ থেকে। ওকে ওকে আমার কাছে রেখে যান আমার কাছে। বাসুদেব মল্লিক অনিরুদ্ধকে টেনে নিজের থেকে তুলল। অনিরুদ্ধ শরীর ও মনের অবশিষ্ট শক্তি এক স্থানে জড়ো করার চেষ্টা করেও পারল না। ওর অবশ হয়ে আসা শরীরটা কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাইছে না। কোনো রকমে বাসুদেব মল্লিকের উপর ভর করে ও দু এক পা হাঁটল। আর যোগমায়ার কণ্ঠস্বর কানে আসছে না। এবারে বাসুদেব মল্লিক বলল, আর ভয় নেই, এবারে চোখ খুলতে পারেন। অনিরুদ্ধ চোখ খুলে দেখল ও ছোট্ট কুঠরি ঘরটার মধ্যেই রয়েছে। তেপায়া টেবিলের উপর মোমবাতি জ্বলছে, পাশে খোলা অবস্থায় পড়ে রয়েছে ডায়েরিটা। ও দাঁড়িয়ে রয়েছে চেয়ারের পাশে। বাসুদেব মল্লিকের গাল জুড়ে নিঃশব্দে হাসিটা এখনো মিলিয়ে যায়নি। এবার একটা তাচ্ছিল্য মেশানো কণ্ঠে জিজ্ঞেস করল, কি কেমন অভিজ্ঞতা হলো? অনিরুদ্ধ কয়েকবার দীর্ঘশ্বাস ফেলল। তারপর দুহাত দিয়ে মুখের ঘাম মুছে প্রায় টলতে টলতে চেয়ারে গিয়ে বসল। কথা বলতে ইচ্ছা করছিল না। টেবিলের উপরে মাথা নামিয়ে বসে থাকল। এরপর ধীরে ধীরে নিজেকে শান্ত মনে হলে জবাব দিল, সাংঘাতিক, ভয়ানক। আরেকটু হলেই আরেকটু হলে কি? আমি আর ভূত প্রেতের প্রতি কৌতূহল প্রকাশ করব না মল্লিক মশাই। এই আমি কান ধরছি। বাপরে বাপ, যা দেখালেন, আমার সমস্ত শরীর এখনো অবশ হয়ে আছে। কিছুতেই এই দৃশ্যটা চোখের সামনে থেকে সরছে না। আচ্ছা বলছি, আপনার তো আশ্চর্য অলৌকিক শক্তি মশাই। হ্যাঁ, একেবারে ভূতের ডেরায় পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখেন দেখছি। আপনার ভয় ডর বলে কিছু নেই নাকি শরীরে? না, ওইসবের অনেক উপরে উঠে গিয়েছি। আজকের পর আশা করি আপনারও ভয়টা থাকবে না। অনিরুদ্ধ ডায়েরিটা আবার হাতে তুলে নিল। আচ্ছা, এখানে যে সমস্ত ভূতের স্বাক্ষর রয়েছে, তার সময়কালে আপনি পৌঁছে যেতে পারেন? আরো একবার অভিজ্ঞতা অর্জন করবেন নাকি? সন্দেহ থাকলে আসুন না, আরো একবার তেপায়া টেবিলটার পাশে বসি। হ্যাঁ, খেপেছেন নাকি? দ্বিতীয়বার যাওয়ার সাহস আমার নেই। কিন্তু এখনো একটা প্রশ্নের উত্তর আমি পেলাম না। এই ডায়েরির শেষের দিকে হাতের ছাপটা কার? কার আবার? আমার। আপনি আবার রসিকতা করছেন? ভূত প্রেত বিষয়ে আমি কখনো রসিকতা করি না অনিরুদ্ধ বাবু। আমি নিরক্ষর। ডায়েরির পৃষ্ঠাতে স্বাক্ষর করব কিভাবে? তাই রক্ত মাখিয়ে হাতের ছাপটা ডায়েরিতে তুলে রেখেছি। অনিরুদ্ধর বুকের ভেতরটা এবার
ভারী হতে শুরু করেছে। শুষ্ক মরুভূমির মতো হয়ে আসলো গলাটা। খুব কষ্টে একটা ঢোক গিলে বলল, কিন্তু আপনি ডায়েরিতে সই করতে যাবেন কেন? আপনি তো বিশ্বাস না হলে আসুন আর একবার দেপা টেবিলটার কাছে। আমি আপনাকে আমার মৃত্যুর সময়টায় নিয়ে যাচ্ছি। নিজে চোখেই দেখে নেবেন যে আমি মিথ্যে বলছি কিনা। ডায়েরিটা জীবন্ত কোনো মানুষের জন্য নয়, বিশ্বাস করুন অনিরুদ্ধ বাবু। বিগত কয়েক দশক ধরে আমি একা এই বড় বাড়িতে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি। ভূত? আপনি ভূত? অনিরুদ্ধ কাঁপা কাঁপা পা নিয়ে চেয়ার ছেড়ে উঠে পিছোতে থাকে সিঁড়ির দিকে। আপনি চলে যাচ্ছেন অনিরুদ্ধ বাবু? আর আপনাকে আটকাবো না, কিন্তু যাওয়ার আগে যদি ডায়েরির শেষ পৃষ্ঠায় স্বাক্ষরটা করে দিয়ে যেতেন তাহলে ভালো হতো আর কি। মানে আমার ডায়েরিটাতে আরো একটি স্বাক্ষরের সংখ্যা বাড়ত। আমি কেন সই করতে যাব? আপনি তো ডায়েরিতে জীবিত মানুষের স্বাক্ষর সংগ্রহ করেন না। কেন স্বাক্ষর করতে বলছেন আমাকে? কেন? কে বলল আপনি জীবিত আছেন? যোগমায়ার বিভৎস রূপ দেখার পরই আপনার হৃদযন্ত্র বিকল হয়েছে। ওর কাছ থেকে আমি আপনার দেহটা ছিনিয়ে আনতে পারিনি। এখনো ওখানেই পড়ে আছে আপনার ঠান্ডা দেহটা। বিশ্বাস না হলে আসুন একবার দেপায়া টেবিলটার কাছে। আরো একবার যোগমায়ের কাছে গেলেই আপনার দেহটা দেখতে পাবেন। না 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 না, হতে পারে না। আপনি রসিকতা করছেন। রসিকতা নয়, রসিকতা নয়। এই তো আমার শরীর, এই তো আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি। এই তো আমি শ্বাস নিচ্ছি। এই তো আমার মধ্যে ভয়ের অনুভূতিটা এখনো জেগে রয়েছে। না, এই তো ঠিকই আছে। সদ্য মৃত্যুর পর দৈহিক মানসিক অনুভূতিগুলো কিছুক্ষণ সঙ্গে থাকে অনিরুদ্ধ বাবু। আসলে অনেক দিনের অভ্যেস কিনা, তাই আপনার মধ্যে সব জীবনের লক্ষণগুলো মায়ার মতো জেগে রয়েছে। কিন্তু আসলে আপনিও মৃত, আপনিও বহু। কিছু তো আপনি মিথ্যে বলছেন, আমি বেঁচে আছি, আমি মরিনি। শুনছিলেন আশিস চক্রবর্তীর কাহিনী প্রেত বৈঠক। গল্প পাঠে এবং বাসুদেব মল্লিকের ভূমিকায় ছিলাম আমি তমাল। অনিরুদ্ধর ভূমিকায় কৌশিক, চা দোকানি অমিত এবং ভূতেদের চরিত্রে সায়নী, প্রদীপ্তা ও অমৃতা। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।